আবারও স্বাগত। আপনারা দেখছেন ইন্টারনেট উইক। আলোচনা চলছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের কর নীতি নিয়ে। তিনজন অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা ডক্টর সাদিকের কথা শুনছিলাম। মামুন ভাই, মানে যেই ভিশনের কথা আমরা বলি তার সাথে কর কাঠামোটা এখনো কিছুটা সাংঘর্ষিক অবস্থানে আছে। আপনারা যখন বাজারে বিনিয়োগ করেছেন এবং অপারেশন করছেন, আপনাদের অভিজ্ঞতাটা কিরকম? এই ধরনের কর কাঠামো আপনাদেরকে কিভাবে সহায়তা করছে বা আপনাদেরকে কি ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে? আমি যদি আমাদের মোবাইল সেক্টরের কথা বলি, আপনারা জানেন যে খুবই কম্পিটিটিভ একটা মার্কেট, যেখানে ওভারঅল কিন্তু ইন্ডাস্ট্রির প্রফিটেবিলিটি কিন্তু খুব কম। আমরা গ্রামীণফোন আমরা একটা পর্যায়ে আছি, আমাদের সাবস্ক্রাইবার বেশি বলে লিস্টেড কোম্পানি, সবাই জানে আমাদের প্রফিট মার্জিন, বাট অন্য অপারেটর সব মিলিয়ে কিন্তু এটা খুব ভালো অবস্থায় নেই। এবং এখানে যে করের কথাটা বলা হচ্ছে যে এটা নর্মালের চেয়ে অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়, এটার জন্য যেটা হচ্ছে যে অপারেটররা এখানে যেভাবে ইনভেস্ট করতে পারত টেকনোলজিতে এবং যেটার মধ্য দিয়ে আরো বেশি এটা প্রচার বা প্রসার করাতে পারতো, সেই জায়গাটায় গতিটা কমে যাচ্ছে। বিকজ আমরা তো বিজনেস এন্টিটি, আমরা কিন্তু হিসাব করব যে আমাদের ওভারঅল প্রফিটেবিলিটির একটা ফ্যাক্টর আছে। সো ইন্ডাস্ট্রিকে এখানে আমি বলবো যে এটা প্রফিটেবিলিটি লো এবং যে হাই যে ট্যাক্স স্ট্রাকচার, আমরা কিন্তু ট্যাক্স অনেকগুলো স্টেজে দিচ্ছি। স্যার যেটা বলছিলেন যে এই বিভিন্ন ভাবে নেওয়া হচ্ছে, আমাদের ইম্পোর্ট ডিউটির উপরে একটা বড় ধরনের ট্যাক্স আছে, আমাদের ধরেন ভ্যাট রিলেটেড যেটা আবার সাপ্লিমেন্টারি ডিউটি এসছে 18% হয়ে গেছে। আমরা এখানে ইনকাম ট্যাক্স যেটা দিচ্ছি সেটাও 45% হাইয়েস্ট, মানে আমাদের দেশের সব সেক্টরের মধ্যে। বিটিআরসি কে আমরা রেভিনিউ শেয়ার করছি। তো এত কিছু মিলিয়ে এটা আমাদের জন্য ইট হ্যাজ বিন আমি বলবো যে আমাদের ইনভেস্টমেন্ট, এবং এটা সামনের দিনগুলোতে আমাদের ফার্দার, যে এটাই ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি কিন্তু, তো ওখানে আমাদের এখানে সরকারের ভাবার বিষয় আছে যে এখানে রেশনালাইজ কিভাবে করা যায়। মজিদ স্যারের কাছে যদি আসি, স্যার আমরা তো শুধুমাত্র বিদেশি বিনিয়োগের কথা না, আমরা যদি স্থানীয় উদ্যোক্তাদের কথাও বলি, তাদেরকে তো গ্রোথটা ইনশিওর করতে হবে। কি ধরনের কর কাঠামো আসলে আসতে পারে? কোন ধরনের পরিবর্তন আনার ক্ষেত্রে কোনো সুযোগ আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, সুযোগ থাকতে হবে বা থাকবে, এটি যে চলনশীল একটি প্রক্রিয়া। আমাদের এইটা দেখতে হবে যে যেমন জ্ঞান ভিত্তিক সমাজ গড়া যেহেতু আমাদের অন্যতম একটা লক্ষ্য, সেই জ্ঞানের প্রসারটা হলে, আমি যদি শুধু এইভাবে ডাইরেক্টলি মনে করি যে মোবাইল ফোন এবং তার উপরে আমি একটা ট্যাক্স নিয়ে আমি থেমে গেলাম, এটা না। কিন্তু এই মোবাইল ফোনটা যেমনটি উনি বলছিলেন, এই মোবাইল ফোনের উপযুক্ত ব্যবহার করলে আমার ব্যবসার উন্নতি হতে পারে, আমার যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হতে পারে, আমাকে কাউকে ডাইরেক্টলি একটা ডকুমেন্ট দেওয়ার জন্য চিটাং না যেতে হতে পারে। নানানভাবে কিন্তু একটা সাশ্রয় ঘটে বা নানান ধরনের কার্যকর্ম সৃষ্টি হয়। সুতরাং আমাকে একটা পার্টিকুলার ইউনিটকে দেখতে হবে যে এর দ্বারা আমার আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের দৃষ্টিতে কিন্তু কর নীতিটাকে দেখা উচিত বলে আমি মনে করি। সামগ্রিকতায় দেখতে হবে যে আমি কিছুদিন হয়তো কর বেশি পাবো না, কিন্তু আমি আখেরে আমার অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো বা অন্যান্যগুলো যদি উপকৃত হয়, সেখান থেকে কিন্তু আমার আয় আসবে। স্যার, আমার একটা নিজের ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে সেরা করদাতাদের তালিকাতে কিন্তু অপারেটরদের নাম একাধিকবার এসেছে। তারা নিয়মিত কর দেন, এনবিআর এর পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশ করা হয়। আমরা যে অভিজ্ঞতা হয়েছে আমাদের, প্রশ্নটি হচ্ছে ওনারা নিয়মিত কর দেন বলে কি তাদের কাছে আরো বেশি বেশি করে চাপিয়ে দেওয়া হয়, নাকি আসলে এটা রেগুলার কোন রেগুলেটরি প্রসেসের কোন দুর্বলতার জায়গাও আছে? কি মনে হয় আপনার কাছে? আপনি তো স্যার ওই প্রতিষ্ঠানটি চালিয়ে এসেছেন। সাধারণের মধ্যে একটা এই ধরনের একটা ধারণা আছে, সাধারণের ধারণা থেকে যে কর দেয় তার কাছেই বেশি যাওয়া হয় বা প্রয়োগটা তার উপর পড়ে। আসলে বিষয়টা তেমন নয়, যেহেতু তাদের প্রতি বছর এটা বাড়ছে, সেজন্য তারা আসছেন। আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যারা বেশি কর দিচ্ছে তাদের অনেকে কিন্তু ওই পুরস্কার পাচ্ছেন না বা পাওয়ার পথে আসছেন না। অনেক ক্ষেত্রে হচ্ছে কারণ ওই অনেক কেস থাকলে বা অভিযোগ থাকলে, আপিল থাকলে, অনেক বিষয় থাকলে সেজন্য তারা আসেন। এই ব্যাপারটা কিন্তু স্যার কিন্তু ফেয়ার না, কারণ অভিযোগ থাকতেই পারে, যতক্ষণ না এটা সুরাহা হচ্ছে ততক্ষণ কিন্তু প্রমাণিত হয়নি। সেটা কিন্তু আসলে হওয়া উচিত না। মনে করি যে এটা ক্লিন ক্লিয়ার, এটা খুব অস্বাভাবিক একটা ব্যাপার যে আমরা সর্বোচ্চ করদাতা, কিন্তু আমাদের সিওরা কিন্তু সিআইপি না এই দেশে। খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু না, সিআইপি না, এটা বোধহয় কমার্স মিনিস্ট্রির বিষয়টা। যাই হোক, মানে এটা ওইটার সাথে রিলেটেড। সেই স্বীকৃতির জায়গাটা ওনারা পাচ্ছেন কিনা, আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গা। আপনার কাছে সাদিক স্যার, আপনি কিছু অ্যাড করতে চান? আমি ওই সাবজেক্টে যেতে চাচ্ছিলাম। আমি চাচ্ছি যে ডেভেলপমেন্টের সাবজেক্টে ফিরে যাই। যে মোদী সাহেব খুব ভালো কথা বলেছেন যে ওভারঅল ইকোনমির উপরে ইম্প্যাক্ট দেখতে হবে। টেকনোলজি ট্রান্সফারের জন্য আমার আইসিটি দরকার, এবং এই আইসিটি টেকনোলজি যদি প্রপারলি ট্রান্সফার করতে পারি তাহলে ইনকামও বাড়বে,
অ্যাক্টিভিটিসও বাড়বে এবং এটার পর ট্যাক্স বেসটাও বাড়বে। তো ওভারঅল আমরা ট্যাক্স ওখানে বেশি পাবো। আর তারপরে ইভেন আইসিটির যদি আমরা ইকুইপমেন্ট কিনি, এটার উপরেও তো একটা ট্যাক্স আছে, ওটার থেকে ইনকাম হবে। ভলিউম যত বাড়বে ইনকামও বাড়বে। চায়না অনেক চিন্তা করে এইসব ব্যাপারে। তো তারা যে 3% ট্যাক্স রেখেছে আইসিটির উপরে, অনেক চিন্তা করে রেখেছে, কিন্তু ওখানে ভলিউম অনেক বেশি এবং এটার যে ইম্প্যাক্ট অন টেকনোলজি, এই জন্য আমি মনে করি যে আইসিটিটাকে দেখতে হবে যে এনেবলিং, এটা হচ্ছে একটা এনেবলিং ইনস্ট্রুমেন্ট। এনেবলিং ইনস্ট্রুমেন্ট সাধারণত লজিক হচ্ছে ট্যাক্স কম হবে। এরকম একটা জায়গা থেকে আমরা তো হাইটেক পার্কের কথা বলি, গাজীপুর এবং কালিয়াকৈর হাইটেক পার্কের কনস্ট্রাকশন ইতিমধ্যে চলছে বা উদ্যোগটি নেওয়া হয়েছে। তাদের বলা হচ্ছে যারা বিনিয়োগ করতে আসবেন তারা 10 বছর পর্যন্ত কর রেয়াতের একটি সুযোগ পাবেন। এটি কি এনাফ? ঠিক আছে, না এনাফ না, এটা ইনসেন্টিভ ঠিক আছে। এবং আমি এটা এই কনটেক্সটে বলি, বাংলাদেশের এক্সপোর্ট, আইসিটি এক্সপোর্ট এখন 450 মিলিয়ন, কথা ইনক্লুডিং টক টাইম যেটাকে বলি আমরা। ইন্ডিয়াতে সেটা হচ্ছে 72 বিলিয়ন। এটা জাস্ট একটা চিন্তা যদি করে আমরা পারবো না কেন, এমন তো কিছু না যে এটা আইসিটি এক্সপোর্ট, সেটার জন্য ইনভেস্টমেন্ট দরকার, ইনসেন্টিভ দরকার। মাহমুদ ভাই, এরকম যে ট্যাক্সেশনের অবস্থা, তাহলে আপনাদের ফিউচার মানে অপারেটরদের ফিউচার ইনভেস্টিং প্যাটার্ন আসলে কিরকম হতে পারে আপনার কাছে কি মনে হয়? আমরা 4G'র কথা বলছি, আরো বড় জায়গায় যাওয়ার কথা বলছি। আমি যদি পজিটিভ নোট থেকে দেখি, আমাদের দেশের হিউজ পটেনশিয়াল অপরচুনিটি আছে, দেশের গ্রোথ হচ্ছে এবং 4G বা এগুলোর চাহিদাও আছে, আমাদের ইনভেস্টমেন্টও হবে। কিন্তু যদি এই ট্যাক্সেশনটাকে রেশনালাইজ করা যায়, যেটা সাদিক স্যার বললেন এন্ড মজিদ স্যার যেটা বললেন, যে যদি করা যায় তাহলে এটা একটু ত্বরান্বিত হবে মাত্র। এটা কিন্তু নিজের গতিতেই হবে। আমরা অপারেটররা এখানে আছি এবং আমরা থাকবো এবং আমরাও ইনভেস্ট করব, 4Gও আসবে এবং দেশ এগিয়েও যাবে। কিন্তু এটাকে আরো কিভাবে আরো মানে ইনসেন্টিভাইজ করা যায় সেটাই আমরা আমাদের দেখতে হবে সরকারের দিক থেকে। মজিদ স্যার, লাস্ট কমেন্ট, তথ্য প্রযুক্তির ফিউচারকে আপনি কিভাবে দেখেন? খুবই, আমরা একদম শেষ পর্যায়ে আছি, খুব সংক্ষেপে। এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে এবং টাইম ইজ এ ফ্যাক্টর। আমি যত দেরি করব তত আরেক নতুন জি এসে যাবে, আরেক জি এসে যাবে। আমি বর্তমান জির কোনো সুযোগ, 4G সুযোগ নিতে পারবো না, তার ভিতরে আবার দেখা যায় 5ম জি এসে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং টাইম একটা ফ্যাক্টর, দ্রুত একে ফ্লাউরিশ করতে দিতে হবে, এনাবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। আমি যদি একাধিক জটিল জটিল জায়গাতে যদি ওইটা করি, সেখানে কখনো কখনো আমার দেখা গেছে খাজনার চেয়ে বাজনা বেশি হচ্ছে এবং নিরুৎসাহিত হচ্ছে। নিরুৎসাহিত হলেই আমি শান্তিনগর বাজারটাকে যদি ভালোভাবে সাজিয়ে রাখি, প্রচুর খরিদ্দার আসবে, বেচাকেনা ভাবে আমি ওখান থেকে আমার আয় হবে। কিন্তু আমি বাজার হতেই দেব না, মানে বাজার দোকান খোলার আগেই যদি আমি দেখা যাচ্ছে যে নিরুৎসাহিত, কবে বদলাবে স্যার? তো সেই জন্য এটা মানসিকতার পরিবর্তনের ব্যাপার। আমরা সেই পথে আছি, সবাই আছি, চেষ্টা করছি। আর আমি মিডিয়াকেও ধন্যবাদ দেই যা তারা এই যে বিষয়গুলোকে আলোচনার সূত্রপাত ঘটাচ্ছেন। অবশ্যই, তবে আমি ওই দুটো কথাই আবার বলবো, এনাবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে ইফ ইউ ওয়ান্ট টোটালি ডেভেলপমেন্টকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই। এবং টাইম ইজ এ ফ্যাক্টর। ওই ভাবতে ভাবতে চিন্তা করতে করতে আমি অনেক সুযোগ কিন্তু হারিয়ে ফেলতে পারি। স্যার ধন্যবাদ, মজিদ স্যারকে ধন্যবাদ, স্যার আপনাকে ধন্যবাদ, ডক্টর সাদিক এবং মাহমুদ আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক, গত এক সপ্তাহ অর্থাৎ গত 7 দিন আমরা কিন্তু তথ্য প্রযুক্তির নানা দিক নিয়ে আমরা ইন্টারনেট উইক অনুষ্ঠানে আলোচনা করেছি। আমরা মেধাস্বত্বের সুরক্ষা নিয়ে আলোচনা করেছি, আমরা মোবাইল অ্যাপসের যে উঠে আসা বাংলাদেশে এবং একই সাথে সফটওয়্যার শিল্পের যে উঠে আসা, এখানে চ্যালেঞ্জগুলো কোথায়, বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারের চ্যালেঞ্জগুলো কোথায়, সেই প্রত্যেকটি দিক কিন্তু আমরা ইন্টারনেট উইক অনুষ্ঠানে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আমরা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই, আমরা বেসিসকে ধন্যবাদ দিতে চাই এবং আমরা গ্রামীণ ফোনকে ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটি উদ্যোগে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য। আমরা আশা করি আগামীতে এই ধরনের যে অংশীদারিত্ব, এই ধারা অব্যাহত থাকবে, এটি আমরা আশা করব। আর আজকে ইন্টারনেট উইক অনুষ্ঠানে শেষবারের মতো আমি তৌহিদ হোসেন আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।